সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় ৭১-এর অপরাধ ঢাকতে পাকিস্তানের অপতৎপরতা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে স্থপতি মোবাশ্বের হোসেন, সহসভাপতি সেক্টর কমান্ডার্স ফোরাম। মাঝখানে আছেন ডক্টর তারেক শামসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং ওই প্রান্তে আছেন মঞ্জুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। পৌর নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই বিচার বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। চলছে অনানুষ্ঠানিক গণসংযোগ। বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে শক্ত অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত ছাপাখানার শ্রমিকরা। নির্ধারিত সময়ের আগেই সব স্কুলে বই পৌঁছানোর আশাবাদ। মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ। বুকফাটা আর্তনাদ স্বজনদের, স্বামী আটক। রাজধানীতে এক পাকিস্তানি নাগরিক সহ মুদ্রা ও মানব পাচারকারী চক্রের ৬ সদস্য আটক। প্রায় কোটি টাকা মূল্যের জাল রুপি জব্দ। তৈরি হয়েছে পাকিস্তানের দাবি র্যাবের। এবং রাজধানীর গুলশান লেক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ। নোটিশ দেওয়া হয়নি ভুক্তভোগীদের, এমন অভিযোগ নাকচ রাজুকের। নমস্কার ভাই, সম্প্রতি যে জিনিসগুলো চলে আসছে, এই মানবতা বিরোধী অপরাধের যে আমাদের এখানে যে ট্রাইব্যুনালে বিচার চলছে এবং তার যে রায়গুলো কার্যকর হচ্ছে, তাতে ইদানিং এত বেশি পাকিস্তান সরাসরি আমাদের বিষয়গুলোতে, আপনি যদি বলেন নাক গলাচ্ছে বলবো না, হস্তক্ষেপ করার মতো অবস্থা দাঁড়িয়ে গেছে। এবং তারা বলছে যে এই দুইজনের যে ফাঁসি হয়েছে, তারা বলছে যে বিচারিক হত্যাকাণ্ড। এটা কিন্তু ভয়াবহ কথা। এবং যেটা বলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক, এর আগেও কিন্তু উনি সংসদে দাঁড়িয়ে এই কথাগুলোই বলেছিলেন যখন প্রথমবার ইয়ে হয়েছে, ২০১৩ সালে প্রথম যখন ফাঁসি দেওয়া হয় আব্দুল কাদের মোল্লার। তো এই অবস্থায় আমাদের এই চাওয়াটার সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা কিন্তু আমাদের সাথে যেভাবে আছে, তাতে আমরা কখনো পাকিস্তানের কোনো বিষয় নিয়েই কিন্তু কথা বলিনি। এবং তারা বারবার বলছে বাংলাদেশ ভুলতে পারছে না বিষয়টা, কিন্তু আসলে কি তাই? তারা ভুলতে পারছে না, না আমরা ভুলতে পারছি না? আমরা কি তাদের বিষয়ে কোনো সময় কোনো কথা বলি? ধন্যবাদ। আমি পাকিস্তানের এই যেটাকে আপনারা বাড়াবাড়ি অপমান কর, আমি এটাতে প্রচণ্ড রকম খুশি। ওরা আরও বেশি লাফালাফি করলে আমি খুশি হতাম। কি কারণে? আমার ব্যাখ্যাটা আমি জানি না গ্রহণযোগ্য হবে কিনা। যে মার্ডারার, যে খুনি, যাকে খুন করেছে তাকে কবর দেওয়া হয়েছিল গোপনে, সেই খুনি নিজেই কবর থেকে সেই মৃতদেহ যাকে খুন করেছে সেগুলি তুলে নিয়ে সে পোস্টমর্টমে সেই পাঠাচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তারা যে অন্যায় কাজগুলি করেছে সেগুলি এখন সারা পৃথিবীর সামনে তুলে ধরার বিরাট সুযোগ। কারণ এক সময় ছিল আমরা বলবো কি বলবো না চিন্তায় ছিলাম। আমি তো মনে করি বাংলাদেশ সরকারের এখন প্রথম দায়িত্ব পাকিস্তানের সবগুলি পত্রিকায় ১৬ই ডিসেম্বর ফুল পেজ কতগুলি তথ্য ছবি সহ দিয়ে দেওয়া এবং লিঙ্ক করে দেওয়া ইন্টারনেটে, যে ইউ ক্যান সি দ্য ভিডিও, নাম্বার 1 সারেন্ডার, কিলিং ইত্যাদি অসংখ্য জিনিস, এবং যত অর্থ ব্যয় করা লাগে সেটা করা। তাহলে পাকিস্তানের মানুষ, এই জেনারেশন জানবে যে কি হয়েছে। আমি এই কথা এই জন্য বলছি, আই হ্যাড এ এক্সেপশনাল এক্সপিরিয়েন্স অন দিস ম্যাটার। আজ থেকে ৮-৯ বছর আগে সার্ক আর্কিটেক্টস কনফারেন্সে করাচিতে আমার একটি বক্তৃতা দেওয়ার সুযোগ হয়েছিল, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের প্রেসিডেন্ট হিসেবে। সেখানে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের স্থাপত্য দেখাতে যে আমি কয়েকটি জিনিসকে মূল প্রতিপাদ্য বিষয় হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। আমাদের বিজয় স্তম্ভ, অর্থাৎ এই কি বলে সাভারের স্বাধীনতা স্তম্ভ, আপনার সবচেয়ে বড় জিনিস হলো রায়ের বাজারের বৌদ্ধভূমিকে আমি উপস্থাপন করি। বাংলাদেশের বিভিন্ন আর্কিটেকচারের মধ্যে এই দুটাকে খুব বড় করে উপস্থাপন করি। এই বৌদ্ধভূমি উপস্থাপন করতে যে আমাকে ঢাকা থেকে কিন্তু বারবার বলা হচ্ছে এটা যেন আমি করাচিতে কোনো অবস্থা না করি, খুনাখুনি হতে পারে, মারামারি হতে পারে ইত্যাদি। কিন্তু আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই নাই। প্রায় 400 থেকে 500 ইয়ং আর্কিটেক্টসরা ওখানে ছিল। আমি তখন এই বৌদ্ধভূমির ডিজাইন কম্পিটিশনটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, এই লাইটটা মাঝখান দিয়ে যে আসছে সূর্যের আলো সেটা কেন, এগুলি বলতে যে আমি তখন এই মৃতদেহ, এই যে হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞর ইতিহাস আমি বলা শুরু করলাম। আই নেভার আটার দ্য ওয়ার্ড পাকিস্তান আর্মি। আমি বলেছি অকুপাইড ফোর্স,
যারা পাকিস্তান কে বলে এই দেশ থেকে এইভাবে বলেছি ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে মজার ঘটনা যেটা আমাকে মুগ্ধ করলো, কোথাও গালিগালাজের পরিবর্তে আমার অনুষ্ঠান শেষ হওয়ার পরে কয়েকশো ছেলে মেয়ে এসে আমাকে বারবার জিজ্ঞেস করা শুরু করলো, তুমি কি সত্যি কথা বলছো? আমাদের সোলজাররা, আমাদের দেশের মানুষরা, মুসলমানরা এইভাবে হত্যাযজ্ঞ করতে পারে? দ্য পিকচার ইজ স্পিকিং। এবং তোমরা যদি দেখতে চাও, ইউ ক্যান সি দ্য ভিডিও, এভরিথিং ইজ দেয়ার। এবং তাদের মধ্যে প্রত্যেকটা লোক দুঃখ প্রকাশ করেছে। আমি কেনই কথাটা বললাম, আমরা সমগ্র পাকিস্তানের ব্রেন কে পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ইয়ং জেনারেশনকে বুঝতেই দেওয়া হচ্ছে না যে তারা কত বড় অন্যায় করেছে। এই তথ্যগুলি আজকে প্রচার করার, প্রকাশ করার বিরাট সুযোগ আমাদের হাতে এসছে। আর প্রতিবাদ হিসাবে আমি সোজাসুজি বাংলাদেশ সরকারকে বলবো, আগামী 1 সপ্তাহের ভিতরে পাকিস্তানের যে এমবিসি রয়েছে, ইট শুড বি ডাউনগ্রেডেড। এখানে আমার অ্যাম্বাসেডার কিছুর দরকার নেই, একেবারে সবচেয়ে ফরেন মিনিস্ট্রিতে সবচেয়ে নিচের অবস্থান লাগা দরকার। কারণ আমরা পাকিস্তানের কাছে কোনোভাবে দায়বদ্ধ না। পাকিস্তান আমাদের কাছে দায়বদ্ধ, কারণ পাকিস্তানের কাছে আমাদের প্রচুর পাওনা রয়ে গেছে, বিচার রয়ে গেছে। সো আমরা তাকে সমানে আমি দেখতে রাজি না। আমি পাকিস্তানকে ডাউনগ্রেডেড করতে চাই। এই জিনিসগুলি বোধহয় এখন প্রকাশ করার, প্রচার করার, উপস্থাপন করার, এবং প্রচণ্ড শক্তিশালী যারা ওই সময় আমাদের ফরেন মিনিস্ট্রিতে ছিলেন, যারা একদম চোখে দেখা তথ্য সারা বিশ্বের সামনে উপস্থাপন করতে পারবে। বাংলাদেশের সরকারের যদি অর্থ না থাকে, সরকারের কাছে আমার আবেদন থাকবে, জনগণের কাছে অর্থ টান, $1 বিলিয়ন আমরা জোগাড় করে দেব, যাতে এই কাজটি আগামী 1 বছর ধরে চলে। সারা পৃথিবী যেন জানতে পারে পাকিস্তান কোন জায়গায় ছিল, আমরা কোথায় আছি, আমরা কত ভদ্রক, আমরা কত মানুষকে ক্ষমার চোখে দেখেছি, শুধুমাত্র সেই বিচারগুলি করেছে। আমাদের তো বিচার করার কথা ছিল সবগুলি পাকিস্তান আর্মির, সবগুলিকে ফাঁসিতে ঝোলানোর কথা ছিল, আমরা সেইটুক করে নাই। তাদের বিচার, তাদের সৈন্যর বিচার তাদের কাছে করার জন্য হস্তান্তর করেছি। আমাদের মতন মানবিক আর পৃথিবীতে কোন জায়গায় যুদ্ধাপরাধীদের এবং যুদ্ধকালীন বিচার? আপনি যদি ভিয়েতনাম, কম্বোডিয়ার ছবি দেখেন, লাইন ধরে সব গলা পুরুষ মহিলা একসাথে ফাঁসির কাস্টে ঝুলছে। এই ছবিগুলি নিয়ে আমাকে যুদ্ধ করতে হবে, আমাকে বলতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, পাকিস্তানের কতগুলি নাগরিক আজকে বিহারীপল্লীতে আছে, তাদের নাম করে পাকিস্তান কত টাকা, রাবা নাকি একটা প্রতিষ্ঠানের কাছ থেকে, রাবিতা, এই তো স্যার জানেন, কত অর্থ সংগ্রহ করেছে। সেই টাকা কোথায়? এদের দেখভাল কে করছে? আমাদের সরকার, আমাদের কোর্ট তাদেরকে ভোটার করার পর্যন্ত অনুমতি দিয়েছেন। আমরা কত মানবিক এবং মানুষকে কত উন্নত অবস্থায় দেখি। যদি সেই কথাই ওঠে, তাহলে আল্লাহ তাআলা গলা কাটতে কেন বলেছেন? আল্লাহ তাআলা তো বলতে পারতেন খারাপ কাজ করলে দোজখে যাবা, ভালো কাজ করলে বেহেশতে যাবা। আল্লাহ তো হাত কাটতে বলছেন, পা কাটতে বলছেন, গলা কাটতেও বলেছে। উই ডিড দ্যাট। এজ এ মুসলমান হিসেবে যদি তারা কথা বলতে চায়, অন্যায় যদি করে থাকে, তাদের আমরা গলা কাটবো। এবং পাবলিকলি যে কাটি নেই, দ্যাট ইজ দে শুড বি, তারা শুকরিয়া গুজার করা উচিত। কূটনৈতিকভাবে আমাদের অবস্থানটা কি হওয়া উচিত? ধন্যবাদ দিনেশ ভাই আপনাকে। আপনি আজকে আলোচনার শিরোনাম করেছেন অপতৎপরতা। গত 2 সপ্তাহের ঘটনা, শুধুমাত্র যদি 2 সপ্তাহের ঘটনা বলি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট হবে যে পাকিস্তানের সরকারের সাথে যারা সংশ্লিষ্ট এবং সরকারের বাইরে যারা অপোজিশন পার্টিতে এখন আছেন, তারাও যে ধরনের কর্মকাণ্ড করছেন, তাতে করে একটা বাংলাদেশ বিরোধী একটা জনমত তারা সৃষ্টি করার চেষ্টা করছেন। আমি বলবো চেষ্টা করছেন। আমি যদি সর্বশেষ তাদের যে স্টেটমেন্ট, 3টে স্টেটমেন্ট তাদের পাওয়া গেছে, সর্বশেষ স্টেটমেন্টের একটা জিনিস আমার নজরে পড়েছে। সেখানে তারা বলছেন 1971 সালে বাংলাদেশে যুদ্ধ অপরাধ বা নৃশংসতার কোনো ঘটনা ঘটেনি। এখন আমরা ধরেন যে বয়সে এসে দাঁড়িয়েছি, মুক্তিযুদ্ধের আমরা করেছি এবং আমরা কিছু লেখাপড়া করি, অ্যাটলিস্ট আমাদের কিছু গবেষণা আছে। আমি আপনাকে 5টা এক্সাম্পল দেই, আরও শুধু খেই ধরিয়ে দিই। একটা এক্সাম্পল আছে 1972 সালে 1972 রিপোর্ট বাই দ্য ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্টস, 1 নম্বর। 2 নম্বর আমি আপনাকে রেফার করি সিনেটর কেনেডির স্টেটমেন্ট, এবং সেটা ছাপা হয়েছে ওয়াশিংটন পোস্ট 17 আগস্ট 1971। এটা 71-এ ওই সময় দিয়েছে। ওই সময় দিয়েছে। 3 নম্বর আপনার এক্সাম দিই। গিনেস বুকস অফ রেকর্ডে যতগুলো অ্যাট্রোসিটিস আছে হোল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড,
সেখানে পাকিস্তান আর্মির অ্যাট্রোসিটিকে তারা হাইলাইট করেছে শীর্ষে। চতুর্থ, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভস যদি আপনি ভিজিট করেন, সেখানে দেখবেন পাকিস্তান আর্মির অ্যাট্রোসিটির কথা সেখানে উল্লেখ আছে। নাম্বার 5, অ্যান্টনি ম্যাসকারেনের খবর জানেন আপনি, সে বিখ্যাত সাংবাদিক, সানডে টাইমসে 13ই জুন 1971 সালে তার রিপোর্ট। প্রতিটি রিপোর্টে বলা আছে, শুধু 3টে দিলাম, আরও আছে অনেক, শুধু এই 3টি উল্লেখ করলাম, যে এই 5টি উল্লেখ করলাম, যে এগুলোতে বলা হয়েছে যে পাকিস্তান আর্মি নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নিঃসন্দেহে তাদের কোলাবোরেটর হিসাবে যারা ছিলেন তাদের সহযোগিতা নিয়েই করেছেন তারা। এবং আজকে পাকিস্তান 44 বছর পর, 43 বছর পর যদি তারা বলে, এবং সরকারের পক্ষ থেকে একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি বলতেন আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু সরকারের পক্ষ থেকে ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটে যখন দিয়ে দেওয়া হয় যে কোনো নৃশংসতা, তারা কোনো মানে কোনো ধরনের নৃশংস কনভার্সিটি হয়নি, অ্যাট্রোসিটিস হয়নি, এটাকে আমি কি বলবো, এটা পাগলের প্রলাপ ছাড়া তো আর কিছু হতে পারে না। এখন যে জিনিসটি অত্যন্ত মানে অত্যন্ত জরুরি এই মুহূর্তে, যেটা মোবাশ্বের ভাইও বললেন যে আমাদের করণীয়টা কি। এখন ধরেন পাকিস্তান এই কাজগুলো করবে, আপনি তাকে তো থামাতে পারবেন না, কারণ তাদের রাইট আছে, তাদের মিডিয়া আছে, তাদের পয়সা, তারা করবে। এখন আমাদের পক্ষে জনমত গড়ার জন্য, যেটা মোবাশ্বের ভাই বললেন, জনমত গড়ার বিষয়টি আন্তর্জাতিক পরিসরে জনমত গড়ার বিষয়টি অত্যন্ত জরুরি। এবং সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা এক্সটার্নাল পাবলিসিটি উইং আছে। এই এক্সটার্নাল পাবলিসিটি উইংটা অত্যন্ত মানে খুব খুব জরুরি, এটা খুব সিরিয়াসলি কাজ করে বলে আমার কখনোই মনে হয় না। এই কাজটা এক ধরনের সিম্পল ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে তারা কাজ করে। এই উইংটাকে শক্তিশালী করা দরকার, 1 নাম্বার। 2 নাম্বার, মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য, আমাদের কূটনীতির জন্য। সেখানে ওয়াশিংটনে যিনি আছেন, ইভেন কি নিউ ইয়র্কে যিনি আছেন, জাতিসংঘে যিনি, 3টা প্রতিষ্ঠান কিন্তু, নিউ ইয়র্কে একজন আছেন, জাতিসংঘে একজন আছেন এবং ওয়াশিংটনে একজন আছেন। 3 জন রাষ্ট্রদূত বা সমমর্যাদা সম্পন্ন লোক, তাদের ভূমিকাটাও এখানে প্রশ্নের মুখে। কারণ আজকে যে প্রশ্নগুলো পাকিস্তান তুলছে তার এগেনস্টে আমাদের জাতিসংঘে যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তিনি কি ভূমিকাটা পালন করেছেন? তিনি কি 196টা দেশের জাতিসংঘের সদস্য, তাদের কাছে কি তিনি এই মেসেজটা কমিউনিকেট করতে পেরেছিলেন? যেটা মোবাশ্বের ভাই বললেন যে তাদের যে অ্যাট্রোসিটির, তার নিজের সংগ্রহে ভিডিও আছে, সংগ্রহশালায় তার ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টগুলো আমাদের তাদের কাছে নাই। তাদের তো এটা উচিত ছিল এই বিষয়গুলো বিশ্বকে জানানো, বিশ্ববাসীকে জানানো যে পাকিস্তান আজকে যে কথাগুলো বলছে সে কথাগুলো সত্য নয়। এখন আমি একটা জিনিস আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে, ডিপ্লোমেসির ছাত্র হিসেবে, আমি চাই না এই মুহূর্তে ডিপ্লোম্যাটিক রিলেশন বন্ধ করে দেন, এটা আমি চাই না। এটা চাই না। কেন চাই না? যে আপনি যদি ডিপ্লোম্যাটিক রিলেশন কাট আপ করেন তাহলে একটা ব্যাড সিগন্যাল যাবে বাংলাদেশ সম্পর্কে। কারণ বাংলাদেশ এবং পাকিস্তান অনেকগুলো আন্তর্জাতিক সংস্থায় আছে, একসাথে আছে, যেগুলো পরস্পর নির্ভরশীল। আজকে যদি আপনি ডিপ্লোম্যাটিক রিলেশন কাট আপ করেন তাহলে এটা ওআইসিতে একটা রিপারকাশন করবে, মুসলিম বিশ্বে আমাদের সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হতে পারে। এবং শুধু তাই না, আরও অনেকগুলো দেশ আছে যেগুলো পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে কাজ করে, যারা মিসলিড করবে। এবং দেখুন তারা আমরা D8-এ আছি, আমরা আপনার ওআইসিতে আছি, আমরা কমনওয়েলথে আছি, দুটো দেশ একসাথে, প্লাস আমরা সার্কে আছি। তো এই যদি আমরা খুব দ্রুততার সাথে যদি ডিপ্লোম্যাটিক রিলেশন আপাতত সাসপেন্ডেড করি, তাহলে যে প্রশ্নটা উঠবে আমাদের সম্পর্কে আরও খারাপ ধারণার তৈরি হবে, যেটা আমাদের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। উপরন্তু আমাদের নিজস্ব একটা স্বার্থ আছে। স্বার্থটা হলো, আপনি একটা প্রজেক্টের কথা বলি, সেই প্রজেক্টটা হচ্ছে টাপি প্রজেক্ট। টাপি প্রজেক্টটা হচ্ছে আপনার মধ্য এশিয়া থেকে গ্যাস আসছে দিল্লি পর্যন্ত। এবং আমরা অনেকদিন বলার চেষ্টা করেছি যে বাংলাদেশে যে ইলেকট্রিসিটি ক্রাইসিস যাচ্ছে, গ্যাসের যে ক্রাইসিস যাচ্ছে ইরান থেকে যে আসছে, আমরা সেইটাকে কানেক্ট করতে পারি ভবিষ্যতে, তাহলে আমরা আমাদের গ্যাসের যে স্ক্যারসিটিটা আমরা ওভারকাম করতে পারবো। ফলে এখানে আমাদের যেহেতু স্বার্থ আছে, সুতরাং আমি মনে করি না যে ডিপ্লোম্যাটিক রিলেশন সাসপেন্ড করা এই মুহূর্তে খুব জরুরি। তবে আমি মোবাশ্বের ভাইয়ের সাথে একমত যে আমরা ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে একটু লো প্রোফাইলে এনে আমরা তাদেরকে বলতে পারি যে আমাদের প্রতিবাদ, যে তোমরা যে কাজগুলো করছো ইজ নট ফ্রেন্ডলি অ্যাটিটিউড, কারণ তোমরা আমাদের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করছো। আমি আপনাকে দুটো এক্সাম্পল আরও দেই। একটা হচ্ছে জাতিসংঘের কনভেনশনের আর্টিকেল নাম্বার 7, যেখানে বলা আছে একটি দেশ অন্য দেশের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করতে পারবে না। আমি আপনাকে এক্সাম্পল দিই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস, যেটা সাইন হয়েছে 8 এপ্রিল 1961। সেখানেও
একটা দেশ এবং ডিপ্লোম্যাটরা কি ধরনের ভূমিকা পালন করবে, সুয়েজ তার একটা প্রায় guidelines। 40টার মতো আপনার হ্যাঁ, আর্টিকেল guidelines। আছে, সেখানেও কন্ট্রাডিক্ট করে পাকিস্তানের যে কাজগুলো এখন করছে। ফলে আমরা আমাদের প্রতিবাদের ভাষা হওয়া উচিত ডিপ্লোম্যাটিক। আমরা এখানে সফট ডিপ্লোমেসি ব্যবহার করে আমরা পাকিস্তানকে জানিয়ে দেব যে তোমাদের কর্মকাণ্ড আমরা পছন্দ করছি না, এবং তোমরা যে আমাদের কোনো উপকার আসো না, আমাদের তোমাদের প্রয়োজন সেই অর্থে নাই। মঞ্জু। ধন্যবাদ। এই সকল কথার সাথে আমরা একমত। খালি অধ্যাপক রেহমান শেষ দিকে যে 5টি রেফারেন্সের কথা বললেন, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে 1971 সালে, তৎকালীন 7.5 কোটি মানুষের কমপক্ষে 5 কোটি মানুষ জীবিত আছে। বাংলাদেশের মাটি জীবিত আছে, বাংলাদেশের প্রতিটি স্থাপত্য জীবিত আছে, যেখানে গণহত্যার চিহ্ন বয়ে বেড়াচ্ছে। সেখানে আমি পৃথিবীর কোনো দেশের রেফারেন্সের আমি তোয়াক্কাই করি না। আমি মনে করি যারা মুক্তিযুদ্ধ করেছেন সরাসরি, তাদের মধ্যে অনেক মানুষ নিজেরা জীবিত, শহীদদের পরিবাররা জীবিত, তারাই যথেষ্ট পৃথিবীর সামনে বলার জন্য। ফলে এই সমস্ত রেফারেন্স যারা দিচ্ছেন তারা তো বাংলাদেশের বিরোধিতা করেছেন, সেই রেফারেন্সগুলোর মধ্যে সত্য কতটা আছে সেই নিয়েও আমার প্রশ্ন আছে। না না, আমি আপনাকে নেতিবাচক বলছি না, বলছি যে সেখানে আমার 7.5 কোটি প্রমাণ থাকতে আমার তো বাইরের প্রমাণের দরকার নাই। তারপরও আমি বলতে চাই, পৃথিবীর মধ্যেও কিন্তু তৎকালীন 500 কোটি মানুষের মধ্যে 2/3 মানুষ জীবিত আছেন যারা জানেন পৃথিবীর গণহত্যার ইতিহাসে তৎকালীন সময়কালে, তৎকালীন দশকে জঘন্যতম গণহত্যা হয়েছিল 1971 সালে। তারাও কিন্তু প্রমাণ জীবিত আছেন, আই উইটনেস আছেন, দেশি বিদেশি সাংবাদিকরা আছেন। আমিও মোবাশ্বের ভাইয়ের মতো ওই জায়গাটা একমত। এই যে অনেক সময় ঝড়ও কিন্তু কিছু কিছু ইতিবাচক জিনিস নিয়ে আসে, অনেক সময় বন্যাও কিন্তু পলিমাটি বয়ে আনে, যেটা ফসলের জন্য ভালো কাজ হয়। আমি কয়েকটা ইতিবাচক ঘটনার কথা উল্লেখ করতে চাই এই পাকিস্তানিদের এই অপতৎপরতা, অপচেষ্টার মধ্য দিয়ে। একটি হলো 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশ যেই রাজনীতির দিকে এগোচ্ছিল, তখন কিন্তু আমরা কখনো কখনো মৃদু স্বরে বলার চেষ্টা করছিলাম যে বাংলাদেশটা আবার পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছিল। জয় বাংলার বদলে পাকিস্তানি জিন্দাবাদের আদলে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বেতারের বদলে রেডিও বাংলাদেশ, অনেক কিছু ব্লা ব্লা ব্লা। এমনকি আমরা তখন স্কুলে যখন পড়ি আমাদের বইয়ের মহাশ্মশানের জায়গায় গোরস্থান পড়তে হবে, এরকম বদলে দেওয়া হয়েছিল। আমরা একটা নতুন সংস্কৃতি, মানে আবার প্রো পাকিস্তানি সংস্কৃতির দিকে যাচ্ছিলাম, মৃদু স্বরে গোপনে বলা হতো। এই কথাটা ক্রমান্বয়ে কিন্তু যারা মুক্তিযোদ্ধা আজকে উচ্চকিত কণ্ঠে কথা বলেন, তারাও পেছনের সারিতে চলে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখা গেল 71-এ যারা রাজাকার আলবদর, তারা সামনের সারিতে আসলেন, রাজনীতিতে পোক্ত হলেন, এক পর্যায়ে মন্ত্রী হয়ে গেলেন। শাহজিজ দিয়ে শুরু শেষ হলো আজকে আলী আজহার মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী, যিনি এখনো জীবিত আছেন। সে জায়গায় এই যে পাকিস্তানি কায়দায় বাংলাদেশের 75 থেকে শুরু করে একেবারে 96 পর্যন্ত একচাটা চললো 21 বছর, এটার প্রত্যক্ষ প্রমাণ আজকে দিলেন পাকিস্তান। আমরা প্রমাণ খুঁজে বেড়াচ্ছিলাম, আমাদের হাতে প্রমাণ ছিল না। প্রথম প্রমাণ দিলেন এই যে রেহমান ভদ্রলোকের নাম বললেন, তিনি এবং পাকিস্তানের পার্লামেন্ট, পাকিস্তানের গণমাধ্যম। দ্বিতীয় হচ্ছে 74-এ যে চুক্তিটি হয়েছিল, স্যার জানেন, মোবাশ্বের ভাই জানেন, যারা তৎকালীন আই উইটনেস তারা জানেন। এতে কিন্তু আপনি যেটা অনুষ্ঠান আগে বলছিলেন যে 195 জন, তাদের বিচার করা, বাংলাদেশের পাওনা বুঝিয়ে দেয়া, আমাদের সম্পদের হিসাব আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া এবং ক্ষমা চাওয়া, এই বিষয়গুলো ছিল। আমরা কিন্তু এত উদার বাঙালির মন, এত ওই যে পলিমাটির সাথে তুলনা করি, যখন নরম এত নরম, যখন শক্ত হয় বেশ কঠোর। আমরা নরমের সুরে আমরা প্রায় ভুলে গিয়েছিলাম ওই যে 74-এ আমাদের পাওনাগুলো, ওই 195 জনের বিচার নিশ্চিত করা, ওই যে পাকিস্তানিদের ফেরত নিয়ে যাওয়া, সেই পাওনাটার কথাই পাকিস্তানিরা মনে করিয়ে দিয়েছে যে ভাই তোমাদের যে এই দাবি দেওয়া ছিল তোমরা তো ভুলে গেছো, দেখো আমি কিন্তু তোমার শত্রু। তৃতীয় কথা আমার কাছে যেটা মনে হয়, যেটা মোবাশ্বের ভাই কিছুটা বললেন, যে পাকিস্তানের নতুন প্রজন্ম যারা, আমাদের যেমন আজকে আমরা 45 বছর পরে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গণজাগরণ মঞ্চে জনসমুদ্র হয়ে যাচ্ছে, কেন? মুক্তিযুদ্ধ আমার অহংকার বলে। পাকিস্তানিদের জন্য দুঃস্বপ্নের রাত্রি হচ্ছে 1971-এর 25 থেকে 1971-এর 16 ডিসেম্বর তাদের, হ্যাঁ, কারণ সেটা তাদের গ্লানির ইতিহাস। সেই গ্লানির ইতিহাস মুছে দিতে চাচ্ছিল পাকিস্তানিরা। আজকে এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা যখন উচ্চকিত, তখন মোবাশ্বের ভাইয়ের মতো আমাদের প্রজন্ম তাদের সামনে তুলে ধরবো, দেখো তোমরা নরঘাতকের প্রজন্ম, তোমাদের ক্ষমা না চাওয়া পর্যন্ত পৃথিবীর বুকে তোমরা মর্যাদার সাথে বাঁচতে পারবে না। ফলে কেবল পাকিস্তানের নাগরিক না, বিশ্বের মধ্যে
যারা নতুন প্রজন্ম, যারা স্বাধীনতা নিয়ে অহংকার করে, তাদের সামনে দুটি ইতিহাস আমরা তুলে ধরছি। একটি হচ্ছে মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস, আরেকটা হচ্ছে পশ্চিম পাকিস্তানিদের নরঘাতকের অত্যাচারের ইতিহাস। ফলে ইতিবাচক নেতিবাচক দুটি ইতিহাস যাতে আমরা তুলে ধরতে পারি, এটার একটা সূচনা করলো। আর শেষ কথা আমি বলবো যে মানবতার কথা বলেছেন আমাদের দুই ভাই, যে আমরা মানবতা, অতি মানবিক। আমরা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি করলাম, আমরা সকলে যদি পেছনে ফিরে যাই, সে নুরেমবার্গ থেকে শুরু করে টোকিও ট্রায়াল, যে কটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, কথা বলতে দাও না, সেগুলো সামরিক শাসনের অধীনে হয়েছে, সেনাবাহিনী করেছে, সময়সীমা ছিল 1 মাস থেকে 3 মাস, কোর্ট মার্শাল পুরো কোর্ট মার্শাল। আরে ভাই 3.5 বছর সময় দিয়েছেন, একেবারে মানে জজ কোর্ট পর্যায় থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, রিভিউ, রাষ্ট্রপতির ক্ষমা, এরপরে আবার আন্তর্জাতিক ক্ষমার আবেদন, টেলিফোন ফ্রম জন ক্যারি, জাতিসংঘ মহাসচিব। এই অধ্যত্বের সুযোগ ছিল কোনো ট্রায়ালে? ফলে এই জায়গায় আমরা যে কতটা উদার, আমরা যে কতটা মানবিক, আমরা যে আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল, এটার প্রমাণ কিন্তু জাতির সামনে আসলো। শেষ কথা আমি বলবো যে ক্ষমার কথা বলেছেন, আমি যদি মনে করি রিলেশন কাট অফ করা, এই ব্যাপারে রিলেশন কাট করার মধ্য দিয়ে আমরা তাদেরকে ক্ষমা করার সুযোগ করে দিলাম। আমি মনে করি যখন একটা মামলা মোকদ্দমায় যায়, আমি তো ভাই ভিকটিম, অপরাধী যে সে যখন মামলায় গেছে, আমি কেন তারা ক্ষমা করে দেব? আমি অপরাধীকে ধরে রেখে বলবো জাজের সামনে যে ভাই অপরাধী এসছে, আমি বিচার চাই, আমার বিচারে কিন্তু আমি ভিকটিম, অপরাধী সে। ফলে সে অপরাধী, সে ক্ষমা চায় চলে যেতে পারে। আমরা এখন রিলেশন রাখতে চাই, রিলেশন রেখে আমরা আমাদের পাওনাগুলো আদায় করতে চাই, তাদের ক্ষমা চাইতে হবে। এবং তারা বলেছেন তাদের একজন সিনেট সদস্য জাতিসংঘে যাবেন। আমি মনে করি যেটা অধ্যাপক রেহমান বলেছেন, আমাদের রাষ্ট্রদূতরা কি করবেন, মিশনগুলো ঢাকা, আমাদের ওয়াশিংটন, নিউ ইয়র্ক অথবা অন্যান্য জায়গায়, জেনেভা, আমি মনে করি রাষ্ট্রদূতের উপরে আমি ভরসা করি না, আমি বাংলাদেশের জনগণের উপর ভরসা করি। ভরসাটা এইভাবে করতে চাই, বাংলাদেশে প্রচুর প্রবাসী বাংলাদেশি বিদেশে থাকে। আমার দাবি থাকবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি পরিষ্কার, একটি হচ্ছে সরকারের দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, মুখের কথায় চলবে না। দৃশ্যমান হলো দ্রুত গতিতে যেটা হাই কমিশনকে ছোট করে আনেন, অথবা একটি সময়ের জন্য বলেন 3 মাসের জন্য আমরা প্রত্যাহার করলাম, পরে আবার পাঠাবো, দৃশ্যমান। দ্বিতীয় হলো জাতিসংঘ, ওয়াশিংটন, জেনেভা সহ পৃথিবীর যেই সমস্ত জায়গায় পাকিস্তানের দূতাবাস আছে, বাংলাদেশের বড় প্রবাসী বাংলাদেশিরা আছেন, সেখানে পাকিস্তানের দূতাবাসের সামনে, জাতিসংঘের সামনে ডেমনস্ট্রেশন করে এই ছবি, প্ল্যাকার্ডগুলো সহ ভিডিও পৌঁছে দেওয়া যে ভাই এই হচ্ছে আমাদের নরহত্যার ইতিহাস, এই ইতিহাসের জন্য আমরা পাকিস্তানের বিচার চাই নতুন করে। আমি আপনাকে শেষ ছোট্ট দৃষ্টান্ত দিতে চাই, বাংলাদেশের সাথে ভারত অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা সমুদ্র সীমার নিষ্পত্তি করি নাই, আমাদের সম্পর্ক তো খারাপ হয়নি, বরং আমরা পেয়েছি। মায়ানমারের সাথে আমাদের ভালো খারাপের সম্পর্ক, আমরা তো আন্তর্জাতিক আদালতে গিয়ে সম্পর্ক ভালো রেখে আমরা আমাদের সীমানা পেয়েছি। এইখানেও আমরা সম্পর্ক রেখে আমাদের ন্যায্য পাওনা, আমাদের সম্মান, মর্যাদা নিয়ে আমরা ফিরে আসতে চাই। একটা ফোন আছে ভাই, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম সেতাবউদ্দিন, আমি একজন এই মুক্তিযোদ্ধা। তো আমার প্রশ্ন হলো, আমরা তো বাঙালিরা খুব নরম, আমাদের পাকিস্তানের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে আপনারা বলছেন, তার আগে আমাদের দেশে পাকিস্তানের অনেক মানুষ বড় বড় পদে, টেক্সটাইলে, ইন্ডাস্ট্রিতে, এই বিভিন্ন জায়গায় চাকরি করছে, আমার জানা মতে প্রোডাকশন ম্যানেজার এরকম পদে, এবং তারা কিছু অন্তর্ঘাতমূলক কাজের সঙ্গেও জড়িত। তো এইসব লোকগুলোকে কি কোনোভাবে মানে ওদের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় না? এইটার হ্যাঁ অবশ্যই ভাই। না দেখেন, আমরা ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তিকে নিয়ে আমরা সরাসরি যদি তার প্রমাণ না পাই, তারা যদি সত্যিকার অর্থে সরকারি ন্যায় নীতির ভিতর দিয়ে বাংলাদেশে আসে, আমরা আমাদের সততা, বিশ্বাস এবং মানবিক গুণকে আমরা কোনোভাবে খাটো হতে দিতে চাই না। কিন্তু তাদের, আপনি যে কথাটি বলেছেন, তারা এখানে অন্তর্ঘাতমূলক কাজ করছে, সেখানেও আবার আমাদের বক্তব্য হচ্ছে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে। সেখানে কোনো রকম আপনার মিলেমিশে সমাধান করার ব্যবস্থা আমরা মানতে রাজি না, আজকে অন্তত এই অবস্থায়। আমি কয়েকটি তথ্য আপনাদেরকে দেব, যে দেখেন প্রকৃতি কিছু কিছু শাস্তি দেয়। আমার সৌভাগ্য হয়েছে, আমি একটু সময় নিয়ে যদি কথা বলি, আমাকে একটু দেন। সেটা হচ্ছে যে পাকিস্তানে এশিয়ান রিজনাল কাউন্সিল অফ আর্কিটেক্টসের প্রেসিডেন্ট হিসাবে পাকিস্তানে আমার কনফারেন্স করার দায়িত্ব পড়েছিল লাহোরে।
আমি রিফিউজ করেছিলাম। বাংলাদেশ সরকার আমাকে অনুরোধ করেছিল যে এটা রিফিউজ না করা, কারণ ভাই যে কথাটা বললো সেখানে বলবে যে বাংলাদেশের লোকরা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, দে উইল ডু দ্যাট, ফর দ্যাট রিজন আই ওয়েন্ট দেয়ার। আমি এই কথাটি বলতে চাচ্ছি যে পাকিস্তান আজকে 42 বছর পরে কোন জায়গায় আছে। আমাদেরকে হোটেলে রাখার ব্যবস্থা করা হলো, 5 স্টার হোটেল, দুবার মেশিন স্ক্যানিং করা হলো, তারপরে কুকুর দিয়ে চেক করা হলো। সব শেষের ঘটনাটি হলো দেখার মতো, সেটি হচ্ছে ভিআইপি রুমে তাকিয়ে দেখি ছাদের উপরে 5টা মেশিন গান উইথ স্যান্ডব্যাগ। এক্স্যাক্টলি আমি ঢাকায় অপারেশনে ছিলাম, ঢাকায় থেকেছি, ঢাকার বাসিন্দা। আমি ঢাকা শহরের সেক্রেটারিয়েটে, বর্তমান ফরেন মিনিস্ট্রিতে ছাদের উপরে যে দৃশ্য দেখেছিলাম 71 সনে, হুবহু একই সেই দৃশ্য। দৃশ্য, সেই মানুষ, সেই টুপি, সেই গান আমি দেখেছি তাদের নিজের দেশে। শুধু তাই না, 5 স্টার হোটেল, 10 ফিট উঁচু বার্বে ডোয়ার দেওয়া ওয়াল, পাশে আরেক সেট ওয়াল। এবং এরপরের ঘটনাটি আপনাদেরকে বলি, যেহেতু আই রিফিউজড, সেই জন্য তাদের সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশে গিলানি ছিলেন। গভর্নর হাউসে উই হ্যাড দ্য ফার্স্ট পার্টি। গভর্নর তাহসির সাহেব উনি আমাকে নিয়ে তার গভর্নর হাউস দেখাচ্ছিলেন, বিরাট, বাংলাদেশের বঙ্গভবনের চেয়ে অনেক বড়। আমি এক সময় গভর্নরকে জিজ্ঞেস করলাম যে গভর্নর সাহেব তুমি এত বড় বাড়িতে থাকো, আপনারা বিশ্বাস করবেন কি? উনি ডানে বায়ে তাকিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে বললেন, আই নেভার স্টে হেয়ার, জাস্ট থিঙ্ক ইট। গভর্নর তার বাড়িতে থাকেন না, উনি প্রতিদিন রাত্রে চলে যান ফর হিজ ওন সিকিউরিটি, হি ডোন্ট বিলিভ। বাট হোয়াট হ্যাপেন্ড, আমি চলে আসার কয়দিন পরেই তার ব্যক্তিগত বডিগার্ড মাথায় রিভলভার ধরে ওনাকে গুলি মেরে উড়িয়ে দিয়েছিলেন। কেন? উনি ব্লাসফেমির বিরুদ্ধে আন্দোলনে শরিক ছিলেন, উনি অনেক বেশি লিবারাল টাইপ অফ মানুষ ছিলেন। এই যে অবস্থা, এখান থেকে আপনারা বুঝতে পারেন যে কোন অবস্থায় 71-এ বাংলাদেশের উপরে যে অত্যাচার করা হয়েছে, সমপর্যায়ের অত্যাচার এখন বেলুচিস্তানে চলছে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে চলছে। পাকিস্তান আর্মি, পাকিস্তান সোলজাররা সেই দেশের মানুষকে হত্যা করছে। অর্থাৎ এরপরে আসেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ঘৃণ্য মানুষে পরিণত হয়েছিল তৎকালীন বিহারিরা, যাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার কথা। আপনারা করাচির দিকে তাকান, পাকিস্তানে কোনো কেউ সরকার গঠন করতে পারবে না এই MQM এর সাপোর্ট ছাড়া। অর্থাৎ দে হ্যাভ অলরেডি টেকেন ওভার পাকিস্তান। আজকে MQM এর প্রধান পাকিস্তানে আসতে পারে না, কিন্তু প্রতি সপ্তাহে তিনি স্কাইপের মাধ্যমে লক্ষ লোকের বক্তব্য দেন। তাহলে পাকিস্তানে আছে কি? পাকিস্তানে কিছুই নাই, পাকিস্তান কমপ্লিটলি গন। না, আমি একটু শেষ পর্যায়ে আছি জি, একদম। আমি আমার মনে হয় আমি ওই মূল বিষয়ে ফিরে যাই। পাকিস্তানের অভ্যন্তরীণ ঘটনা নিয়ে আমরা কমেন্ট করব না, এটা পাকিস্তানের সিদ্ধান্ত, তারা কি করবে, MQM কি করেছে তাদের। আমাদের কথা হচ্ছে পাকিস্তান যে আজকে বাংলাদেশিদের বিরুদ্ধে, বাঙালিদের বিরুদ্ধে যে অপতৎপরতা চালাচ্ছে, সে ব্যাপারে আমাদের করণীয় নির্ধারণ করার মধ্যে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা এখনো করা হয়নি। এই যে পাকিস্তান মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর অ্যাট্রোসিটিস, গণহত্যা, এগুলো ডকুমেন্ট আকারে তুলে ধরা এবং একাধিক বিদেশি ল্যাঙ্গুয়েজে, আপনার একাধিক বিদেশি ল্যাঙ্গুয়েজ 6টা থেকে 7টা জাতিসংঘের ল্যাঙ্গুয়েজ আছে, আপনি জানেন। প্রথম হচ্ছে আর উর্দুতে, হ্যাঁ, সব এগুলো করে এটা সব পৃথিবীর সমস্ত জাতিকে এটা জানানো। দ্বিতীয়ত যে কাজটি করা দরকার সেটা হচ্ছে পাকিস্তানের অনেক তরুণ প্রজন্ম আছে এই বিষয়টা জানে না। আমি নিজে, আমার অভিজ্ঞতা আছে, আমি যখন 2007 সালে একটা টিম নিয়ে পাকিস্তানে গিয়েছিলাম, আমি দেখেছি তরুণ প্রজন্ম, ইউনিভার্সিটির তরুণ ছাত্ররা এই বিষয়টা জানে না। সুতরাং তরুণ প্রজন্মকে অ্যাড্রেস করার জন্য, তাদেরকে বিষয়টা তুলে দেওয়ার জন্য যে তাদের পূর্বপুরুষরা কী কাজ করেছে, এই বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। তৃতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে মানে একটু আন্ডারলাইন করে, ছোট করে, আমাদের যে পাওনা বিষয়গুলো আছে, পাওনা সম্পদ থেকে শুরু করে এই বিষয়গুলোকে হাইলাইট করা, এদেরকে সামনে তুলে ধরা। এবং পাকিস্তান বিভিন্ন ফোরামে, যত ফোরামে আমরা জয়েন্টলি পার্টিসিপেট করি, তাদের পাকিস্তানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখা। হ্যাঁ মঞ্জু, শেষ পর্যায়ে ছোট করে এইটুকুই বলবো যে এর আগের অংশের সাথে আমি একটু অ্যাড করতে চাই, যেটা একজন দর্শক ফোন করলেন যে বাংলাদেশের ভেতরে অনেক পাকিস্তানি, এটাকে যদি রূপক অর্থে ধরি, এটা কিন্তু সত্যি কথা। বাংলাদেশের মধ্যে এখনও অনেকে বাস করেন যারা বাংলাদেশটাকে পাকিস্তান হিসেবে কল্পনা করতে চায়। এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু এরা সাধারণ নাগরিক হোক, এরা রাজনীতিবিদ হোক, এরা পেশাজীবী হোক, তাদের মুখোশ কিন্তু উন্মোচিত হয়েছে। এবং এটা আমাদের আমি একটা সাপ্লিমেন্ট দিতে বলি যে প্রায় যখন আসছে ব্যবসায়ীর নাম দিয়ে, এবং আমরা যে লোকগুলোকে ধরছি তারা ওয়েল ট্রেন্ড এবং তারা জঙ্গি, এবং তারা এখানে আসছে কিন্তু লেবাস নিয়ে, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসায়ী।
এখানে দেখেন আজকেও যে 6 জনকে জঙ্গি ধরা হয়েছে এর মধ্যে একজন পাকিস্তানি টাকা। ফলে আমি এবং যেটা মনে এই যে করি চট্টগ্রামে 2টা কন্টেনারে ধরা পড়লো যে কোটি কোটি টাকা, এবং আজকেও একটা ধরা আমাদের পড়লো। সরকার বলতে পারছে না যে, ভারতীয় সরকার বলতে পারছে না যে অরিজিনাল টাকা, তার মানে কোনো একটা টাকশালে এই নোটগুলো ছাপা হয়েছে। এবং আমি যেটা মুবাশশির ভাই বলল, পাকিস্তান একটা ফেলিউর স্টেট, ওদের নিয়ে আমি আলোচনা করতে চাই না, আমি ডক্টর রহমানের সাথে একমত। পাকিস্তান ফেলিউর না, তাদের রন্ধ্রে রন্ধ্রে যে এক ধরনের দুশ্চিন্তা কুচিন্তা পচে গেছে, এর প্রমাণ দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে 18 জনকে হত্যা করলো যে তারাও একজন পাকিস্তান বংশোদ্ভূত। ফলে সেই আলোচনা আমি যেতে চাই না। আমি যেটা চাই, বাংলাদেশের ভেতরে যারা এখনো বাংলাদেশকে পাকিস্তান বানাবার স্বপ্নে বিভোর, তাদের উচিত হচ্ছে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাকিস্তান একটা ফেলিওর রাষ্ট্র, তাদেরকে বাংলাদেশ অনুসরণ করবার কোনো অবস্থান নাই। বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাচ্ছে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান অনেক সুদৃঢ়। ফলে তাদের অপশান আছে এখন হয় পাকিস্তান বা অন্য কোথাও চলে যাবার, কিন্তু আমরা শত্রুটা চিনতে পারলাম, এটা আমাদের জন্য ভালো। আরেকটা জিনিস আমি মনে করি যে আমাদের প্রশাসনের মধ্যে কিছু লোক আছে, এটা আমি দুঃখজনকভাবে বলবো আমাদের সরকারের মধ্যেও আছে কিনা আমার সন্দেহ হয়। তার কারণ আপনার মনে আছে দানেশ ভাই, আপনি ক্রীড়াঙ্গনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ জড়িত। এই যে যেদিন অস্ট্রেলিয়ার ঘটনা ঘটলো, এর মাত্র কিছুদিন আগে কেন বাংলাদেশের নারী ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে হবে পাকিস্তান নিরাপদ স্থান প্রমাণ করানোর জন্য, যখন পাকিস্তানেরা আইএসআই মিলে বাংলাদেশকে অনিরাপদ প্রমাণ করার জন্য আজকে নানান তৎপরতা ঘটাচ্ছে। ফলে এই সিদ্ধান্ত কারা দিয়েছে আজকে জাতির সামনে প্রকাশ্য হতে হবে, বলতে হবে। কোনোভাবে পাকিস্তানকে আমরা যতই ছাড় দেই, বঙ্গবন্ধুও দিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধুও চেষ্টা করেছিলেন তার মৃত্যুর আগে যে আমরা এক ধরনের ওআইসি থেকে প্রেশারের মধ্যে দিয়ে চেষ্টা করেছিলেন। তারা কিন্তু ভুল করে না, তারা কিন্তু আজকে পর্যন্ত আমাদেরকে বন্ধু তো দূরের কথা, আমাদেরকে মানে রাষ্ট্র হিসাবেই স্বীকার করে না। এর প্রমাণ পদে পদে আমরা পাচ্ছি। তারা এখনো আমাদেরকে তাদের একটা কলোনি মনে করে। ফলে সে জায়গায় আমি মনে করি সরকারের ভেতরে, প্রশাসনের ভেতরে, এমনকি জোটের ভেতরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান আমাদের কাছে পরিষ্কার, কিন্তু তার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে তার প্রশাসনে যদি কেউ থেকে থাকে বা কেউ আছে কিনা, এই বিষয়টি তার খতিয়ে দেখবার সময় এসছে। আর শেষ দিকে আমি বলবো যে এই যে দেখেন মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন যে আমাদের বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কে পুনর্মূল্যায়ন করা দরকার। আবার এখানে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই মুহূর্তে এটা করা ঠিক না। আমি মনে করি পাকিস্তান যেমন দৃঢ় কণ্ঠে তাদের মিথ্যা অবস্থান পরিষ্কার করে, আমাদের তথ্য মন্ত্রণালয় হচ্ছে সরকারের স্পোকসম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে সিদ্ধান্ত, নীতি নির্ধারণী সিদ্ধান্ত। দুটি মন্ত্রণালয়কে ঐক্যবদ্ধভাবে একই সুরে কথা বলতে হবে, তাহলে কিন্তু বোঝা যাবে যে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না, এটা আমি বলবো যে কোনো ব্যক্তি বা তা দেওয়া হতে পারে, কিন্তু আমাদের দেশের কনটেক্সটে কিন্তু রাজনীতি হচ্ছে, জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, এমনকি পাকিস্তানের এটা ভুলভাবে ব্যাখ্যা করছে। ফলে আমি মনে করতে চাই যে এই ব্যাপারে যেহেতু প্রধানমন্ত্রীর অবস্থান পরিষ্কার, তার সরকারের সকলের সমস্যার কথা বলে। আরেকটা জিনিস আমার কাছে দুঃখ লেগেছে, আমি এই মাত্রায় বলতেই চাই। দেখেন যেই দিন দুজনের একত্রে ফাঁসি হলো, তখন তাদের দুজনকে আমরা সকল টেলিভিশন সহ গণমাধ্যম এমনভাবে তাদের পরিবারকে লাইভ কাভারেজ দিয়ে করলাম, মনে হচ্ছে যেন পৃথিবীর দুজন মানে শ্রেষ্ঠ বীরের মানে ওই যে ক্ষুদিরামের ফাঁসির মতো অবস্থা হচ্ছে। বিষয়টা কিন্তু প্রায় এই পর্যায়ে কখনো কখনো মনে হয়েছে। সেখানে আমাদের যেটা আমরা ব্যর্থ হয়েছি যে 1971 সালে তাদের যে বিভৎসতা, তাদের যে নৃশংসতা, সেই চিত্রটিও পাশাপাশি তুলে ধরা, যে শহীদ পরিবাররা এখনও বেঁচে আছে তাদের আর্তনাদ পাশাপাশি তুলে ধরা, যে তাদের যন্ত্রণা কী পরিমাণ। যখন আমি সাকা চৌধুরীর ছেলেকে দেখাচ্ছি হুকাকে, তখন আমি সেই শহীদের সন্তানের, শহীদ বিধবার যে যন্ত্রণা, সেটাও তুলে ধরা দরকার ছিল। ভবিষ্যতে আমি মনে করি গণমাধ্যমগুলোকে তথ্য মন্ত্রণালয় বা সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, তারা ফুটেজ দিয়ে তথ্যচিত্র দিয়ে সহায়তা করবেন। নাহলে কিন্তু আমরা দেশের ভেতরে যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এক ধরনের চেতনা না গড়ে তুলতে পারি, বাইরে এই প্রচারণাটা সম্ভব হবে না। আর শেষ দিকে আমি এইটুকু বলবো যে আমরা গণমাধ্যম কিন্তু চেষ্টা করছি, কিন্তু আমাদের এক ধরনের ডিরেকশনের কখনো কখনো মনে হয় যেন আমরা বুঝতে পারছি না যে সমস্যাটা আমরা সব কথাটা বলতে পারছি কিনা। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ওটাও দাবি করতে চাই যে যারা যুদ্ধাপরাধী বলে চিহ্নিত, যাদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে, গতকালকেও একটা টেলিভিশনে দেখলাম সাকা চৌধুরীর যে বাড়ি পাকিস্তানে, যেখানে নাকি নির্যাতন করা হতো, এই সমস্ত সম্পদগুলো জাতির সম্পদ, রাষ্ট্রের সম্পদ, সেগুলোকে মিউজিয়াম বানানো উচিত। এবং যারা যুদ্ধাপরাধী 1965 সালে, যেমন কথা বলছে, 65 সালে কিন্তু দেখেন যখন পাক ভারতে আলাদা হয়ে যাচ্ছিল, তাদের সম্পদ কিন্তু শত্রু সম্পদ হিসেবে নেওয়া হয়েছিল, যেটা অর্পিত সম্পত্তি হলো। তো যারা যুদ্ধাপরাধীতে চিহ্নিত, যারা শত্রু, তাদের সম্পদ তো বাংলাদেশের মানুষের সম্পদ, সেই সম্পদগুলো রাষ্ট্রায়ত্ত করা দরকার। এবং তাদের যারা সন্তান এখনো বাঘের মতো গর্জন করবার চেষ্টা করছে, তাদেরকে গতিবিধি নিয়ন্ত্রণ করা দরকার, নাহলে কিন্তু যে কোনো সময় তারাও আবার ছবল দেবে। আমরা যেন সেই ব্যাপারে সচেতন। দুটি কথা বলবো, একটি হচ্ছে
আমি ওই আপনি ফাঁসির সময়ের যে ঘটনা, সেটা আমাকে প্রচন্ড রকম, একজন মুক্তিযোদ্ধা হিসাবে প্রচন্ড রকম আমাকে কষ্ট দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতিকে চলাচলে যে সুযোগ সুবিধা এবং যে রকম সিকিউরিটি দেওয়া হয়, এই রাজাকারের ডেড বডিকে সেই সিকিউরিটিতে নেওয়া হয়েছে। আমার প্রশ্ন একটু অন্য জায়গায়। তাদের ডেড বডি জেলখানার বাইরে তার আত্মীয় স্বজনের কাছে সরকারিভাবে হস্তান্তর করতে হবে প্রথম। তারা লিখিতভাবে যখন সরকারের কাছে আবেদন জানাবে যে আমি আমার বাড়ি পর্যন্ত যেতে পারছি না, আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, অনলি দেন সরকার যেন তাদেরকে এই সহযোগিতা দেয় মানবিক কারণে। কিন্তু আগ বাড়িয়ে তার গ্রামের বাড়িতে কবর দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব। কি কারণে এই রাজাকারকে কেন বঙ্গবন্ধু, তারপরে শেখ মুজিব, তারপরে আমাদের প্রধানমন্ত্রী, ওনারা চলাচলের সময় যে সুযোগ পাবে, আর এই রাজাকার সেই সুযোগ পাবে বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ টাকা খরচ করা হবে মৃত্যুর পরে তাকে নিয়ে যাওয়ার জন্য? আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। এটি গেল একটি। আরেকটি ভাইয়ের সাথে আমি একমত যে বাংলাদেশের এই অবস্থা যদি আমরা সারা বিশ্বে তুলে ধরতে চাই, তাহলে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীতে হবে না। আমাদের জ্ঞানী গুণী ব্যক্তি যারা রিটায়ার করেছেন, যারা ওই সময়ের তথ্য ভান্ডার তাদের মাথার মধ্যে রয়েছে, তাদেরকে নিয়ে পিপিপি যদি করা যায়, এই ক্ষেত্রেও সরকারকে পিপিপিতে চলে যেতে হবে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।